আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে ওয়েব পেজে লেআউট তৈরি করা দেখব। এজন্য গত ভিডিওতে ব্রাউজার এবং নোটপ্যাড যেভাবে রেখেছিলাম ওপেন করার পরে এখান থেকে প্যারাগ্রাফ এলিমেন্টটা রিমুভ করে নিচ্ছি, নিয়ে এখানে ডিভ এলিমেন্ট লিখছি। ডিভের স্টার্টিং ট্যাগ লিখে নিচে এসে আমরা এন্ডিং ট্যাগ লিখছি এবং এই ডিভটা যেই ডিভের ভিতরে আছে সেই ডিভে আমরা ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করছি। ক্লাসের ভ্যালু দিলাম হেডার, অর্থাৎ এখন এটা আমাদের পুরা হেডার ডিভ, অর্থাৎ ওয়েব পেজের উপরে অংশ থাকবে। এখন আমরা এই ভিতরের ডিভে আবার ক্লাস অ্যাট্রিবিউট লিখছি, যেটার ভ্যালু দিলাম ন্যাভ, অর্থাৎ এই ডিভের ভিতরে আমরা এখন আমাদের ন্যাভিগেশন বার বা ন্যাভ বারটা তৈরি করব। এখানে আমরা ইউএল বা আনঅর্ডার লিস্টের স্টার্টিং ট্যাগ লিখে নিচে এসে এন্ডিং ট্যাগটা লিখলাম এবং ইউএল এর ভিতরে এখন আমরা এলআই বা লিস্ট আইটেম লিখে নেভিগেশন তৈরি করব। স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ লিখে এর ভিতরে আমরা অ্যাঙ্কর ট্যাগ লিখছি। অ্যাঙ্কর ট্যাগের স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ লিখে এই ট্যাগের ভিতরে আমরা লিখে দিলাম হোম এবং অ্যাঙ্কর ট্যাগের এই স্টেপ বা হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটের ভ্যালু দিলাম index.html। এই লাইনটা কপি করে নিচে এসে আমরা আরেকবার পেস্ট করে হোম লেখাটাকে পরিবর্তন করে এখানে অ্যাবাউট করে দিচ্ছি এবং এই স্টেপ about.html করে দিলাম। এখন দেখেন এটা আমাদের পুরা হেডার ডিভ। এরপরে আমাদের যে নিচে যে ডিভটা আছে সেখান থেকে আইফ্রেম এলিমেন্টটা রিমুভ করে নিয়ে আমরা এই ডিভের একটা ক্লাস অ্যাট্রিবিউট দিচ্ছি, যেটার ভ্যালু দিলাম আমরা মেইন, অর্থাৎ আমাদের ওয়েব পেজের মেইন ডিভ। এই ডিভের ভিতরে আমরা আরেকটা ডিভ নিচ্ছি, এখানে স্টার্টিং ট্যাগ লিখে এটাতে আমরা ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করছি লেফট, অর্থাৎ মেইন ডিভের লেফট বা বামের অংশ। আমরা নিচে এসে এই ডিভটার এন্ডিং ট্যাগ লিখে এই দুই লাইন এখন কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে নিচে এসে পেস্ট করে এখানে ক্লাস লেফটটা পরিবর্তন করে রাইট লিখে দিচ্ছি, অর্থাৎ মেইন ডিভের রাইট অংশ, ডান পাশের অংশ। আমরা লেফট ডিভের ভিতরে এসে এখন লেফট ডিভের জন্য একটা হেডিং লিখবো। আমরা এখানে হেডিং 3 লিখে স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ লিখে তার ভিতরে আমরা লিখে দিচ্ছি লেফট হেডিং। বন্ধুরা, আজকের এলিমেন্টগুলো বা যে কোনো এলিমেন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আপনারা W3 স্কুলস ওয়েবসাইটে দেখতে পারেন। আমরা এই লাইনটা কপি করে নিচে এসে পেস্ট করে H3কে পরিবর্তন করে পি ট্যাগে পরিণত করে তার ভিতরে লেখাটা লেফট প্যারা লিখে দিচ্ছি এবং এই দুই লাইনটা সিলেক্ট করে কপি করে নিচে এসে আমাদের রাইট ক্লাস ডিভের ভিতর পেস্ট করে দিয়ে সেই মোতাবেক লেখাটা পরিবর্তন করে রাইট হেডিং এবং নিচে লেফট প্যারাকে রাইট প্যারা করে দিচ্ছি। এখন আমরা যদি দেখার চেষ্টা করি, এটা আমাদের ডিভ, মেইন ডিভ, এবং তার ভিতরে আমরা প্রথমে লিখেছি লেফট ডিভ এবং তারপরে আমরা লিখেছি রাইট ডিভ। মেইন ডিভের আমাদের দুইটা অংশ করেছি। আমরা এই ডিভের পরে এসে আবারও আর একটা ডিভ নিচ্ছি, সেই ডিভের স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ লিখে এখানে ক্লাস অ্যাট্রিবিউট লিখে সেটার ভ্যালু দিচ্ছি ফুটার, অর্থাৎ আমাদের ওয়েব পেজের ফুটার বা একদম নিচের অংশ। এর ভিতরে আমরা প্যারাগ্রাফ এলিমেন্ট নিচ্ছি, স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ লিখে এর ভিতরে আমরা কপিরাইট সিম্বলটা দেখিয়ে তারপরে ডেভ 2020 লিখে সেভ করে ব্রাউজারে রিলোড করলে একদম উপরের দিক থেকে সবগুলো আলাদা আলাদা লাইনে দেখাচ্ছে এবং আমাদের হেডিং 2 এর পিছনে কিন্তু একটা আলাদা ব্যাকগ্রাউন্ড দেখিয়েছে এক্সটার্নাল সিএসএস এর কারণে। আমরা যদি সেই লিঙ্কটাকে এই পেজে কমেন্ট আউট করে রাখতে চাই, তাহলে আমরা যেখানে কমেন্ট শুরু করতে চাই সেখানে লেস দ্যান সাইন দিয়ে বিস্ময়সূচক চিহ্ন দিয়ে দুইটা হাইফেন দিতে হবে এবং যেখানে শেষ করতে চাই সেখানে দুইটা হাইফেন দিয়ে গ্রেটার দ্যান সাইন দিতে হবে। এটা কমেন্টের শেষের অংশ এবং এটা আমাদের কমেন্টের শুরুর অংশ। এখন এই লাইনটা পুরাটাই আমাদের এই ফাইলটাতে থাকবে, কিন্তু ওয়েব পেজে কোনো প্রভাব ফেলবে না। এই লাইনটা কমেন্ট হিসেবে এখানে থেকে গেল। সেভ করে রিলোড করলে এখানে দেখেন যে H2 এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে, কারণ আমরা এক্সটার্নাল আমাদের লিঙ্কটাকে কমেন্ট করে এখানে রেখে দিয়েছি। আমরা এখন এখানে স্টাইল এলিমেন্টের ভিতরে এসে ডট হেডার লিখছি, অর্থাৎ আমাদের যেই ডিভটার ক্লাস হেডার আছে সেটাকে সিলেক্ট করে দুই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে এসে আমরা এই হেডার ডিভের জন্য এখন আমরা সিএসএস লিখছি। হেডার ডিভের ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিচ্ছি #AAA, যেটা আমাদের ক্লাস হেডার এর উপর প্রভাব ফেলবে। আমরা এই 3 লাইন কপি করে নিচে এসে আরও 3বার পেস্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা দ্বিতীয় ক্লাস হেডারটাকে পরিবর্তন করে লেফট করে দিচ্ছি, যেন আমাদের লেফট ক্লাস ডিভের উপর ব্যাকগ্রাউন্ড কালার হয় এবং এটার ভ্যালু আমরা পরিবর্তন করে দিয়ে A3A করে দিচ্ছি। তারপরের হেডারটাকে পরিবর্তন করে আমরা করে দিচ্ছি ডট রাইট, অর্থাৎ যে ডিভের ক্লাসটা রাইট আছে সেটার
ব্যাকগ্রাউন্ড কালার আমরা AA3 করে দিলাম এবং শেষের হেডারটা পরিবর্তন করে আমরা ফুটারে পরিবর্তন করে এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেট করে দিচ্ছি 3AA। সেভ করে এখন ব্রাউজারে রিলোড করলে এখন উপরে থেকে দেখেন এটা হেডার, তারপরে লেফট, তারপরে রাইট এবং শেষে ফুটার সবগুলোই আলাদা আলাদা লাইনে আছে, কারণ আমরা ব্লক লেভেল এলিমেন্ট ডিপ ব্যবহার করেছি। আমরা এখন এই ডট লেফট এই ক্লাসে এসে আমরা একটা উইথ সেট করে দিব। আমরা এখানে উইথ সেট করে দিচ্ছি 70%, যেন এটা মেইন ডিভের 70% উইথ দখল করে, এবং রাইট ডিভের উইথটা আমরা করে দিচ্ছি 30%, যেন এটা ক্লাস মেইন ডিভের 30% দখল করে। সেভ করে রিলোড করলে দেখেন যে আমাদের লেফটটা 70%, রাইট 30% দখল করেছে, কিন্তু রাইটটা কিন্তু ডান পাশে চলে যায়নি, কারণ এগুলো কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট আলাদা লাইন দখল করে। আমরা যদি এখন এই ডট লেফট ক্লাসে ফ্লট প্রপার্টি ব্যবহার করি এবং সেটার ভ্যালু দিই লেফট, তাহলে এই লেফট ক্লাসটা মেইন ডিভের বাম পাশে ভেসে থাকবে, এবং নিচে এসে আমরা রাইট ক্লাসে ফ্লট প্রপার্টির ভ্যালু দিচ্ছি রাইট, যাতে এটা ডান পাশে ভেসে থাকে মেইন ডিভের। সেভ করে রিলোড করলে লেফটটা বাম পাশে 70%, রাইটটা ডান পাশে 30% দখল করেছে, এবং দুটার মাঝে কোনো ফাঁকা নেই। আমরা যদি দুই ডিভের মাঝখানে ফাঁকা তৈরি করতে চাই বর্ডারের বাইরে, তাহলে মার্জিন ব্যবহার করতে পারি। আমরা এখানে লেফট ক্লাসে মার্জিন রাইট প্রপার্টি ব্যবহার করে তার ভ্যালু 25 পিক্সেল করে দিয়ে ব্রাউজারে রিলোড করলে এখন দেখেন যে আমাদের রাইটটা নিচে নেমে গেছে এবং ফুটারটা উপরে উঠেছে। এর কারণ লেফট ডিভের সাথে 70%-এর সাথে 25 পিক্সেল মার্জিন যোগ হয়েছে। আমরা Ctrl+Shift+I চেপে ডেভেলপার টুলস ওপেন করে এখানে ক্লিক করে ইন্সপেক্টে যদি দেখার চেষ্টা করি, এখানে দেখেন যে লেফট ডিভের ডান পাশে 25 পিক্সেল জায়গা বেশি নিয়েছে 70%-এর সাথে, এজন্য রাইটটা নিচে নেমে গেছে। আমরা যদি এখন লেফট ডিভের উইথটা 70%-এর চেয়ে আমাদের যে মার্জিন 25 পিক্সেল সেটা বিয়োগ করে দিই, তাহলে দেখার চেষ্টা করি কি হয়। সেভ করে রিলোড করলে এখন দেখেন যে এখানে ফুটারটা একদম উপরে উঠে গেছে, এবং আমাদের যে লেফট ডিভ সেটা কিন্তু লেফট পাশে অল্পই জায়গা দখল করেছে, যেটুকু লেখার জায়গা, তারপরে ডান পাশে 25 পিক্সেল মার্জিন। এর কারণ আমরা এখানে যে উইথটা ব্যবহার করেছি সেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়নি। উইথ প্রপার্টির ভ্যালু এরকম করে লেখার কারণে এটা 70% জায়গা দখল করেনি, যেটুকু দরকার সেটুকুই দখল করেছে। তো আমরা এখানে উইথ প্রপার্টির ভ্যালুতে সিএসএসে ক্যালক ফাংশন ব্যবহার করতে পারি। ক্যালক ব্যবহার করে আমাদের এই ভ্যালুটা দুই প্রথম বন্ধনীর ভিতরে দিয়ে এখন সেভ করে যদি এসে ব্রাউজারে রিলোড করি, তাহলে দেখেন যে আমাদের লেফট অংশ কিন্তু বাম পাশে 25 পিক্সেল বাদ দিয়ে 70% জায়গা দখল করেছে, এবং রাইটটা ডান পাশে, কিন্তু ফুটারটা একদম উপরে থেকে নিচে পর্যন্ত কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছে, কারণ লেফট এবং রাইট দুটাতেই ফ্লট প্রপার্টি ব্যবহার করার কারণে এই দুটা ভেসে আছে উপরে, এবং ফুটারটা পুরো জায়গা দখল করেছে। আমরা এখন এখানে ডট মেইন, অর্থাৎ আমাদের মেইন ক্লাসে কোলন দিয়ে আফটার সুডো ক্লাস ব্যবহার করছি, করে আমরা এই মেইন ক্লাসের পরে আফটার মানে পরে কিছু একটা করতে চাচ্ছি। মেইন ক্লাসের পরে আমরা এখানে কন্টেন্ট প্রপার্টি ব্যবহার করছি, যেটার ভ্যালু দিলাম ডাবল কোটেশন, ফাঁকা কোটেশন, এবং তারপরে আমরা ক্লিয়ার করতে চাচ্ছি এই মেইন ক্লাসের পরে বোথ, অর্থাৎ লেফট রাইট দুই পাশেই ক্লিয়ার করতে চাচ্ছি, যদিও ভিতরে লেফট এবং রাইট ভেসে আছে, তারপরেও ক্লিয়ার করতে চাচ্ছি, এবং ডিসপ্লে প্রপার্টির ভ্যালু দিচ্ছি টেবিল। এখন যদি আমরা সেভ করে ব্রাউজারে রিলোড করি, তাহলে দেখেন যে ফুটারটা নিচে নেমে গেছে। এখানে 25 পিক্সেল যেটা মার্জিন সেটা দুই লেফট এবং রাইটের মাঝে কিন্তু ফাঁকা জায়গা তৈরি করেছে। লেফটের উইথটা এখন 70%-এর চেয়ে 25 পিক্সেল কম আছে, এবং রাইটটা 30% আছে, মানে আমরা যেরকম আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চাচ্ছিলাম সেরকমই দেখাচ্ছে। আমরা এখন আমাদের এই HTML ফাইলটাকে HTML5 ভার্সনে পরিণত করব। এজন্য আমাদের HTML ট্যাগের একদম উপরে আমরা এখানে <সাইন দিয়ে বিস্ময়সূচক চিহ্ন দিয়ে ডক টাইপ লিখছি, এবং স্পেস দিয়ে HTML লিখে <সাইন দিচ্ছি। এখন এই লাইনটার মাধ্যমে আমাদের এই ডকুমেন্টের টাইপটা হয়ে গেছে HTML5। তো আমরা HTML ভার্সন 5 ব্যবহার করলে এখানে আমরা সরাসরি হেডার ট্যাগ বা হেডার এলিমেন্ট ব্যবহার করতে পারবো, ক্লাস হেডার ব্যবহার না করে। এটা স্টার্টিং ট্যাগ, নিচে এসে আমরা হেডারের এন্ডিং ট্যাগটা লিখলাম, এবং আমাদের ক্লাস ন্যাভটাকে আমরা ন্যাভ এলিমেন্টে পরিণত করছি। ন্যাভের স্টার্টিং ট্যাগ এবং নিচে এসে আমরা এন্ডিং ট্যাগ লিখলাম, এবং আমাদের ক্লাস মেইন যেটা ছিল সেটা আমরা মেইন ট্যাগে পরিণত করে দিচ্ছি।
এবং নিচে ডিপটাকে পরিবর্তন করে আমরা মেইনের এন্ডিং ট্যাগটা লিখলাম এবং আমাদের এখানে যে লেফট ক্লাস ব্যবহার করেছি সেটাকে আমরা সেকশানে পরিণত করে দিচ্ছি। এটা সেকশানের স্টার্টিং ট্যাগ এবং নিচে এসে আমরা সেকশানের এন্ডিং ট্যাগ লিখে নিলাম এবং আমাদের যে রাইট ক্লাসটা ব্যবহার করেছিলাম সেটা আমরা ডান পাশের জন্য অ্যাসাইড এলিমেন্ট লিখছি। অ্যাসাইডের স্টার্টিং ট্যাগ লিখে নিচে এসে আমরা এন্ডিং ট্যাগটা লিখে নিলাম এবং তারপরে আমাদের ক্লাস যেটা ফুটার ছিল সেটাকে আমরা সরাসরি ফুটার এলিমেন্টে পরিণত করে দিচ্ছি এবং আমরা ফুটারের এন্ডিং ট্যাগটা লিখলাম। আমরা এখন এখানে যে সেকশনটা আছে তার ভিতরে H3 এবং প্যারাগ্রাফ এলিমেন্টকে কাট করে নিয়ে এর ভিতরে আমরা এখন আর্টিকেল এলিমেন্ট লিখছি। ট্যাগ আকারে আর্টিকেলই লেখা হয় এবং নিচে এসে আমরা এই H3 প্যারাগ্রাফ পেস্ট করে দিয়ে তার নিচে আমরা আর্টিকেল এর এন্ডিং ট্যাগটা লিখছি। এই আর্টিকেলের ভিতরে এখন হেডিং 3 এবং প্যারাগ্রাফ থাকছে। আমরা এখন এই আর্টিকেল এলিমেন্টটা পুরোটাই সিলেক্ট করে কপি করে নিচে এসে পেস্ট করে দিচ্ছি এবং তারপরে আমরা যদি এখানে দেখার চেষ্টা করি এটা আমাদের পুরা হেডার এলিমেন্ট যার ভিতরে আমাদের এখানে H2 আছে এবং তার ভিতরে আমরা H2-র পাশাপাশি হেডারের ভিতরে ন্যাভ এলিমেন্টটা রেখেছি। তারপরে হেডারের পরে হেডারের পাশাপাশি আমরা এখানে রেখেছি মেইন এলিমেন্ট এবং মেইন এলিমেন্টের ভিতরে প্রথমে আমরা রেখেছি সেকশন এলিমেন্ট যার ভিতরে আমরা এখানে একটা আর্টিকেল এবং তারপরে একটা আর্টিকেল এলিমেন্ট লিখেছি এবং তারপরে আমরা অ্যাসাইড এলিমেন্ট রেখেছি মেইনের ভিতরে এবং শেষে এসে ফুটার এলিমেন্ট। এখন এটা আমাদের HTML5 ডকুমেন্ট। তো সেভ করে ব্রাউজারে রিলোড করলে দেখেন যে আমাদের ওয়েব পেজটা কিন্তু CSS লেখার পূর্বে যেরকম ছিল এখন সেরকম আছে। এর কারণ আমরা CSS-এ ক্লাস সিলেক্টরের মাধ্যমে সিলেক্ট করে CSS লিখেছিলাম। তো আমরা এখন এখানে ডট উঠিয়ে এটা এলিমেন্ট সিলেক্টরের মাধ্যমে হেডার এলিমেন্টের জন্য করলাম, এটাকে মেইন এলিমেন্টের জন্য করলাম এবং ক্লাস লেফটটাকে পরিবর্তন করে আমরা যেহেতু সেকশন এলিমেন্টের ভিতরে লিখেছি তাই এখানে সেকশানে পরিণত করে দিলাম এবং রাইট ক্লাসটাকে পরিবর্তন করে আমরা এখানে অ্যাসাইড এলিমেন্টের জন্য এই CSS-গুলো সেট করলাম এবং ফুটার ক্লাসটাকে পরিবর্তন করে ফুটার এলিমেন্টের জন্য আমরা এখানে সেট করে সেভ করে ব্রাউজারে রিলোড করলে আমাদের ওয়েব পেজটা কিন্তু এখন কাঙ্ক্ষিত রেজাল্ট যেটা সেটা দেখাচ্ছে। সবগুলো জায়গা মতো আছে। এখানে রাইটের নিচে কিন্তু অনেকটা ফাঁকা জায়গা আছে, তারপরে ফুটারটা উপরে উঠে আসেনি কারণ আমরা মেইন এলিমেন্টের পরে আফটার সুডো ক্লাস ব্যবহার করেছি। আমরা এখানে ক্লিক করলে কিন্তু নেভিগেশনটাও ঠিকমতো কাজ করছে। তো ধন্যবাদ বন্ধুরা। যদি আপনাদের ভালো লাগা বা খারাপ লাগার মতামত বা কোনো পরামর্শ থাকে কমেন্টে জানাতে পারেন।